সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের গুণগত রসায়নের সম্পূর্ণ নতুন টপিক, রাইট? এই টপিকটা তোমরা আগে যদি কোনো ক্লাস নাও করে থাকো তাহলে কোনো সমস্যা হবে না, কারণ এই টপিকের প্রশ্ন বা টপিকটা সম্পূর্ণ নতুন। সো আগের সাথে এখন আর তুলনা করে কোনো অসুবিধা হবে না, মানে আগের সাথে আগের কোনো টপিক এটার সাথে ওইভাবে অ্যাডজাস্ট করবে না, নতুন টপিক। তাহলে সবাই বুঝবা, সবাই টপিকটা বুঝবা। টপিকের নাম কি বলেছি স্যার বলো তো? হাইড্রোজেন বর্ণালী বলেছি। কি বলেছি আবার বলো? হাইড্রোজেন বর্ণালী। এখন প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন বর্ণালী জিনিসটা কি, সেটা একটা প্রশ্ন, এবং এখান থেকে সম্ভাব্য কি কি প্রশ্ন আসতে পারে এই টপিক থেকে। এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, মেডিকেল বলো, ইউনিভার্সিটি বলো, প্রত্যেকটা জায়গায় অন্তত পক্ষে একটা হলেও প্রশ্ন আসবে এখান থেকে, এই টপিক থেকে। তাহলে এটার গুরুত্বটা অনেক বেশি, এই টপিকের গুরুত্বটা। এই টপিকটা হেলা করলে হবে না, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। যদি তোমার কোনো প্রবলেম হয় বা কোনো ধরনের ঝামেলা হয় তাহলে শেয়ার করবা, যে আমাকে বলবা যে বুঝো না, স্ট্রেট ফরওয়ার্ডলি বলবা স্যার বুঝিনি, দ্যাটস ইট, এনাফ, আর কিছু লাগবে না। প্রথমে দেখো, আমরা সবাই জানি, বেসিকটা আমি আলোচনা করছি। সবাই জানি যে হাইড্রোজেনের কয়টা স্তর আছে? একটা স্তর। সবাই জানি এটা, আমরা একদম এ টু জেড সবাই জানি একটা স্তর। তাহলে ডেফিনেটলি তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, তাহলে এত বর্ণালী হওয়ার কারণ কি? দ্যাটস ইট, এটাই তোমার মাথায় প্রশ্ন আসতে পারে। তো কারণটা হচ্ছে, আমি বলি, হাইড্রোজেনকে যখন শক্তি দেওয়া হয় তখন ওই ইলেকট্রনটা যে কোনো স্তরে যেতে পারে ইলেকট্রনটা। এখন তুমি প্রশ্ন করতে পারো স্যার স্তরগুলো কি? স্তর হচ্ছে কল্পনা, যে আমরা জানি কে শেল, এল শেল, এম শেল, এন শেল পড়ছি না? তো এগুলো কি অ্যাকচুয়ালি কি একটা নির্দিষ্ট দূরত্ব অবস্থান করা ইলেকট্রনের কুয়াশা, মানে একটা নির্দিষ্ট দূরত্ব অবস্থান করা ইলেকট্রনে কি বলো? কুয়াশা। মানে ইলেকট্রনগুলো কুয়াশা তৈরি করে, ওই কুয়াশা মিলে স্তর তৈরি হয়, কথাটা এরকমই তো বিষয়টা। তো তাহলে যেমন আমরা চিটং থেকে যদি ঢাকা যাই, তাহলে চিটং থেকে ঢাকা যাওয়ার বিমানের একটা রুট আছে, ওই রুটটা কি দেখা যায় না? খালি শূন্য, বাট একটা ম্যাপ আছে, ওই ম্যাপ অনুসারে আমরা যাই, কথাটা বুঝতে চেষ্টা করো। তো তাহলে তদ্রূপভাবে ইলেকট্রনের যে ঘূর্ণনের যে পথ অক্ষগুলা, সেই অক্ষগুলোর একটা নির্দিষ্ট কি আছে? দূরত্ব আছে। ওই দূরত্বে যদি আমরা যাই তখন স্তর বলি আমরা, এক এক স্তরটা আমরা চিন্তা করি। আমরা হাইড্রোজেনের কক্ষপথের ব্যাসার্ধ পড়ছিলাম না, মনে আছে? কে শেল, এল শেল, এম শেল, প্রত্যেকটার আর এর মান আছে না? প্রত্যেকের কার মান আছে? ইলেকট্রনটা ওই নির্দিষ্ট আর দূরত্বে গেলে তখন আমরা বলি যে এক এক শেলে গেছে, কথাটা এরকমই। কথাটা মানে R1 দূরত্বে মানে প্রথম শেলে, R2 মানে আরেকটু দ্বিতীয় শেলে। তো এইভাবে ইলেকট্রনটা যখন যায় তখন একটা নির্দিষ্ট দূরত্বে ইলেকট্রনগুলো অতিক্রম করে। এই কী করে বলে? একটা নির্দিষ্ট দূরত্বে ইলেকট্রনগুলো অতিক্রম করে। আর এই নির্দিষ্ট দূরত্বে ইলেকট্রনগুলো অতিক্রম করার কারণে আমরা বলি যে এক এক স্তরে গেছে, কথাটা বলি এরকম। তো তাহলে প্রথমত কথা হচ্ছে যে হাইড্রোজেনের সাধারণ অবস্থায় শক্তি স্তর কয়টা? একটা। কিন্তু যখন হাইড্রোজেনকে বাহির থেকে শক্তি দেয়া হয় তখন এই ইলেকট্রনটা যে কোনো স্তরে যেতে পারে, যে কোনো স্তরে ধাপান্তরিত হতে পারে। ধাপান্তরিত মানে বুঝছো? এক স্তর থেকে অন্য স্তরে লাফ দিয়ে যাওয়া, মানে এক স্তর থেকে অন্য স্তরে স্থানান্তরিত হওয়া। তাহলে ইলেকট্রনটা যে কোনো স্তরে কি হতে পারে বলো? স্থানান্তরিত হতে পারে। এই যে স্থানান্তরিত হতে পারার যে ব্যাপারটা, মানে স্থানান্তরিত হতে পারার যে ব্যাপারটা, এই ব্যাপারটার কারণে বর্ণালীর উদ্ভব হয়। কিসের উদ্ভব হয়? কিন্তু দুঃখজনক হলেও সত্য, নিম্ন শক্তি থেকে যখন উচ্চ শক্তির স্তরে যায় কোনো বর্ণালী দেখা যায় না। ওই বর্ণালীটা কালো হয়, সাধারণত কালো বর্ণের হয়। তাহলে শোষণ বর্ণালী, নিচ থেকে যখন উপরে যায় শক্তি শোষণ করে, তো শোষণ করলে যে বর্ণালী হয় তাকে বলা হয় শোষণ বর্ণালী। তাহলে শোষণ বর্ণালীর সময় কোনো আলো বা কোনো রশ্মিভাবে দেখা যাবে না। কিন্তু ইলেকট্রন থেকে যদি শক্তি বা পরমাণু থেকে যদি শক্তি সরিয়ে নেওয়া হয় তখন ওই ইলেকট্রনটা যে কোনো স্তরে ফিরে আসতে পারে। মনে করো আমি শক্তি দিলাম 5 নিউটন বা 5 জুল কি শক্তি দিলাম, 5 জুল শক্তি দিলাম। তো 5 জুল শক্তি দিলে যদি এটা 2 জুল সরিয়ে নিই তাহলে কয় জুল শক্তি বিদ্যমান? 3 জুল। তাহলে 3 জুল অনুসারে সে একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করবে। ওই অবস্থান করলে ইলেকট্রন এক এক স্তরে আসলে এক এক রকমের বর্ণালী সৃষ্টি হয়। এই বর্ণালীগুলোর নামই হচ্ছে হাইড্রোজেন বর্ণালী। তো তাহলে এখান থেকে একটা ইনফরমেশন কি পেলাম? সেটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী একটা কি বর্ণালী বলো? বিকিরণ বর্ণালী। তাহলে প্রথম লাইন হবে, দেখো হাইড্রোজেন বর্ণালী একটা বিকিরণ বর্ণালী। প্রথম লাইন হবে হাইড্রোজেন বর্ণালী, দেখো হাইড্রোজেন বর্ণালী একটি বিকিরণ বর্ণালী, বর্ণালী। তাহলে প্রথম যে টপিকটা সেটা হবে হাইড্রোজেন বর্ণালী একটা কি বর্ণালী বলো? বিকিরণ বর্ণালী। প্রথমটা যে হাইড্রোজেন বর্ণালী একটা বিকিরণ বর্ণালী। বলো হাইড্রোজেন বর্ণালী একটা কি বর্ণালী বলো? বিকিরণ বর্ণালী। হাইড্রোজেন বর্ণালী একটা বিকিরণ বর্ণালী, প্রথম কথা। তো বিকিরণ বর্ণালী হলে তাহলে ইলেকট্রনের উচ্চ শক্তি থেকে কোথায় আসবে?
বলো ইলেকট্রন কোথা থেকে কোথায় আসবে বলো, উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি স্তরে আসবে। এ বলো কোথা থেকে কোথায় আসবে বলো, উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে আসবে। এটাই বিকিরণ প্রণালী নাকি, বলো উচ্চ থেকে কোথায় আসবে বলো, নিম্ন শক্তি স্তরে আসবে। এবং এটাই কি প্রণালী বলো, বিকিরণ প্রণালী। কথাটা বুঝে নিও। তো তাহলে এই বর্ণালীগুলো বের করার জন্য এক ধরনের কি আছে বলো, সূত্র আছে। এই সূত্রটা প্রমাণ করা যায়, এই সূত্রটা কি করা যায়, প্রমাণ করা যায়। তবে প্রমাণ না করে আমরা মুখস্থ রাখলে আমাদের জন্য সহজ, প্রমাণ করা যায়। প্রমাণ করলে একটা মান পাওয়া যায়, ওই মানগুলো আমরা যদি সরাসরি মুখস্থ করে ফেলি তাহলে আমাদের জন্য সহজ। ল্যামডার মান বের করার জন্য, কার মান, এক এক স্তরে যদি ইলেকট্রন আসে এক এক রকম তরঙ্গ দৈর্ঘ্যে রশ্মি বিকিরিত হয়। এক এক রকমের তরঙ্গ দৈর্ঘ্যে কি বিকৃত হয় বলো, রশ্মি বিকৃত হয়। এই বড় বিকৃত রশ্মিগুলো জানার জন্য একটা সূত্র আছে, লেখো প্রয়োজনীয় সূত্র। সবাই লেখো প্রয়োজনীয় সূত্র, প্রয়োজনীয় সূত্র। সবাই লেখো প্রয়োজনীয় সূত্র। এই প্রয়োজনীয় সূত্রটা হচ্ছে নিউ বার ইজ ইকুয়াল টু, দেখো নিউ বার ইজ ইকুয়াল টু 1/λ ইজ ইকুয়াল টু RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এই সূত্রটা আমরা প্রমাণ করতে পারি। n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। সবাই লিখবে n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, n1 স্কোয়ার মাইনাস 1 কি বলো, n2 স্কোয়ার। ফাইন, মানলাম। এবার সবাই একটু খেয়াল করো, এই যে আমি মানগুলো লিখলাম, এই মানগুলোর অবশ্যই নির্দিষ্ট কোনো অর্থ আছে বা ডেফিনেশন আছে, নাকি এমনি এমনি লিখে ফেললাম, নিচে কোনো কারণ আছে? নিউ বার, এই যে নিউ বার, নিউ বার মানে হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা। কি বলো তো, প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা। দেখো প্রতি একক দৈর্ঘ্যে, প্রতি একক দৈর্ঘ্যে, প্রতি একক দৈর্ঘ্যে, একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা, উৎপন্ন কম্পন সংখ্যা, কম্পন সংখ্যা, প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা। সবাই লিখো প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা, প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা। বলো প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কি সংখ্যা বলো, কম্পন সংখ্যা। হ্যাঁ, প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা। এবার একটু সবাই খেয়াল কর, এটার এককটা কি হবে স্যারকে বলতো, যে হয় পার মিটার হবে, না হলে কি হবে বল, পার সেন্টিমিটার হবে। কেন বলতো, কারণ প্রতি একক মিটারে অথবা একক সেন্টিমিটারে যে উৎপন্ন কম্পন হয়, দেখ এদিকে দেখা, এটা মনে করো 1 মিটার, এই যে 1 মিটার, তাহলে এই যে উৎপন্ন কম্পনটা মানে কয়টা কম্পন সম্পন্ন হয়। আর এটা মনে করো 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, তাহলে বল কোন জায়গাতে কম্পন সংখ্যা বেশি হবে স্যারকে বলতো, এই একদম ঠুসি মারবো 1 মিটারের কম্পন বেশি হবে। কম্পন জায়গা ছোট, তাহলে অল্প 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 না, জায়গা ছোট না, প্রতি মিটারে কম্পন, অল্প জায়গাতে কম্পন বেশি দেবে না কম দেবে, কম দেবে। আর বেশি জায়গাতে, আচ্ছা আমি কি বলছি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তোর চিন্তা করে রাখছিস এটা কম হবে এটা বেশি হবে, এরকম চিন্তা করছিস। আমি তো বলছি পার মিটার মানে প্রতি মিটার, উল্টা না কথাটা, কি পার মিটার মানে প্রতি মিটারে, পার সেন্টিমিটার প্রতি সেন্টিমিটারে। ইলেকট্রনগুলো যখন ধাপান্তরিত হয় তখন কি তরঙ্গ দৈর্ঘ্য হয় না তাদের, এই তরঙ্গ দৈর্ঘ্য একটা পূর্ণ কম্পন সম্পন্ন করলে, তাহলে একটা কম্পন সম্পন্ন করলে আমি ল্যামডার মান মানে একটা ল্যামডার মানকে 1 ধরলে কতটা ল্যামডার মান সম্পন্ন হয়, যতটা হয় ততটা হচ্ছে এইটা, এই সংখ্যা কম্পন নাম্বার এই নিউ বার দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয় বল, নিউ বার দ্বারা প্রকাশ করা। নিউ বার সমান হচ্ছে 1/λ, তাহলে এই যে ল্যামডার মানটা মিটার, তাহলে পার মিটার বা পার সেন্টিমিটার হয়ে যাচ্ছে না, কথাটা বুঝতে পারছি কিনা? আচ্ছা তোরা কি আমাকে বল, পার মিটারে বেশি কম্পন হবে না পার সেন্টিমিটারে বেশি কম্পন হবে? ডেফিনেটলি পার মিটারে। বুঝিস না মানে মহিতোষ, বুঝছিস এখন কথাটা, মানে লজিকটা বুঝিস, না বুঝতে স্যারকে বলিস, দেখছি। আচ্ছা এবার আয় সবাই কি দেখ, এখন আমাকে বল এই RH এর মানটা, এটাকে রিডবার ধ্রুবক বলে, কি বলে বল, রিডবার। সবাই দেখ RH হচ্ছে রিডবার ধ্রুবক, এই যে RH এটা হচ্ছে রিডবার ধ্রুবক, রিডবার ধ্রুবক। এই ধ্রুবকের একটা মান আছে 10967800 পার মিটার আর 109678 পার সেন্টিমিটার। দেখ প্রতি সেন্টিমিটার উৎপন্ন কম্পন সংখ্যা কম আর প্রতি মিটার উৎপন্ন কম্পন সংখ্যা বেশি, বুঝতে পারছি কিনা? এই মানটা কণ্ঠস্থ, টুটস্থ, মুখস্থ, পেটস্থ, অন্তস্থ করতে হবে। এই মানটা কণ্ঠস্থ, টুটস্থ, এই মানটা লাগবেই, কনফার্ম, একদম লাগবেই, কনফার্ম, কোনো সন্দেহ নেই, এটা লাগবেই একদম। এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক, এটা রিডবার্গ ধ্রুবক। সবাই
আচ্ছা, এবার দেখ এই n1 এর মান যেটা পাইলাম, কার মান বল? n1 এর মান। দেখ এই n1 এর মান যেটা পাইছি, n1 এর মান, এই n1 মানে হচ্ছে ইলেকট্রন যে স্তরে আসে। এখন আমাকে বল, কমন সেন্স খাটা, হাইড্রোজেন বর্ণালী এটা কি বর্ণালী? তাহলে নিয়ম কি? ইলেকট্রন কোথা থেকে কোথায় আসবে? n1 হচ্ছে যে স্তর ইলেকট্রন আসে, আর n2 হচ্ছে যে স্তর থেকে আসে। চিঠি লিখছস কখনো? পাঠাইছস কোথাও কাউকে চিঠি পাঠাইছস? পাঠাইছে, একজন পাঠাইছে। তার মানে রেয়ার কেস। রেয়ার কেস মানে কি? বর্তমানে তো চিঠির আদান প্রদান হয় না। বর্তমানে কি হয় বল? SMS, মেসেঞ্জার, ভয়েস কল, ভয়েস SMS, হোয়াটসঅ্যাপ। তো এখন বর্তমানে যুগে আগের সেই আগুলো নাই, আগের ফিলিংসগুলো এখন আর নাই। এখন পৃথিবীটা কেমন হয়ে গেছে, মানে নিরামিষ হয়ে গেছে। এখন মানুষ আর এখন কি মানে আগের মতো, যে আগের যে একটা মনে বাবা দেশের বাইরে থাকে, বাবার একটা চিঠি পাওয়ার জন্য দেশের বাইরে থেকে আসে, এই চিঠিটা পড়ার জন্য মানে একটা উতলা একটা মন ছিল। এখন সেইটা নাই। ফোন ধরলে আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন, শেষ। আর এখন দেখ এই n1 মানে হচ্ছে যে স্তর, লাইক n1 মানে হচ্ছে 2 মানে কি? প্রতি। তার মানে যে স্তর ইলেকট্রন আসে, যে স্তর ইলেকট্রন আসে, যে স্তরে, লাইক যে স্তরে ইলেকট্রন আসে, যে স্তরে ইলেকট্রন আসে। আর n2 মানে হচ্ছে ফ্রম, n2 মানে হচ্ছে ফ্রম, FROM, ফ্রম। যে স্তর থেকে ইলেকট্রন আসে। দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে স্তরে, আরেকটা হচ্ছে যে স্তর থেকে। একটা হচ্ছে যে স্তরে ইলেকট্রন আসে, আরেকটা হচ্ছে যে স্তর থেকে ইলেকট্রন আসে। দ্যাটস ইট। একটা হচ্ছে যে স্তরে, আরেকটা হচ্ছে যে স্তর থেকে ইলেকট্রন আসে, দুইটার পার্থক্য আছে। আচ্ছা, এবার একটু চিন্তা কর, ডেফিনেটলি নিয়ম অনুসারে বল, n2 বড় হবে না n1 বড় হবে? বল, n2 বড় হবে না n1 বড় হবে? n2 বড় হবে। তাহলে এই n1 ইজ লেস দেন, এই যে n1 ইজ লেস দেন n2। এখন তোকে যদি প্রশ্ন করে স্যার কেন এই জিনিসটা এরকম হবে, তাহলে আনসারটা কি হবে বলতো? তোরা বলবি যে হাইড্রোজেন বর্ণালী একটা কি বর্ণালী? বিকিরণ বর্ণালী। তো বিকিরণ বর্ণালী যদি হয়, ইলেকট্রন উচ্চ শক্তি থেকে কোথায় আসে? নিম্ন শক্তিতে আসে। দ্যাটস ইট। মনে থাকবে কিনা? উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তির স্তর, এই কারণে n1টা। এখন পরীক্ষাতে প্রশ্ন যখন করে তখন কি করে জানিস? প্রশ্ন করে কি করে জানিস? তখন নিচ থেকে উপরে দেয় ইলেকট্রন, পরীক্ষায় উল্টে দিলে কি করবি বলতো? নিচ থেকে যদি উপরে দেয় তখন কি করবি? তখন লিখবি, আমরা জানি শোষিত শক্তি এবং বিকিরিত শক্তি পরস্পর সমান, কিন্তু তুই যদি উল্টা লিখিস তাহলে ল্যামডার মানটা মাইনাস আসবে, তাহলে জিনিসটা অড হয় না। এই কারণে তুই কি করবি, লেখার সময় তুই n1টাকে ছোট রাখবি, n2টাকে কি রাখবি, তাহলে ল্যামডার মানটা আর মাইনাস আসবে না। এই হচ্ছে কাহিনী। প্রশ্নে নিচ থেকে উপর থেকে নিচে দেখ, যাই দেখ না কেন n1টাকে তুই ছোট ধরবি আর n2টাকে কি ধরবি। বাট নিচে লিখার সময় নিচ থেকে যদি উপরে যায় লিখবি শোষিত শক্তি তরঙ্গ দৈর্ঘ্য, আর যদি উপর থেকে নিচে আসে বিকিরিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারছে কিনা? তো তার মানে এটা ডিপেন্ড করবে প্রশ্ন অনুসারে। কি অনুসারে বল? প্রশ্নের তো একটা লজিক্যাল ব্যাপার আছে। কি ব্যাপার আছে বল? লজিক্যাল একটা ব্যাপার আছে। লজিক্যাল ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। কি ব্যাপার মাথায় রাখতে হবে আবার বল স্যারকে? লজিক্যাল ব্যাপার। নিয়ম হচ্ছে কি বল? উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তিতে আসা ইলেকট্রন। বল নিয়মটা কি বল? উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তিতে ইলেকট্রনটা আসা, দ্যাটস দ্য নিয়ম। এটা রুলস আছে, ফাইন। এবার একটু সবাই খেয়াল কর যে এবার আমরা আমাদের মোটামুটি বেসিকটা শেষ। এবার ইলেকট্রন এক এক স্তরে আসতে এক এক রকম বর্ণালী সৃষ্টি হয়, বলছিলাম না? এগুলোকে এক একজনের নাম অনুসারে, এক একজন বিজ্ঞানী এক একজনের বিজ্ঞানীর নাম অনুসারে নামকরণ করা হয়েছে। এই ইলেকট্রন যদি যে কোনো স্তর থেকে যদি প্রথম স্তরে আসে, যে সিরিজের উদ্ভব হয় তার নাম কি সিরিজ? লাইম্যান সিরিজ। ইলেকট্রন যদি যে কোনো স্তর থেকে যদি দ্বিতীয় স্তরে আসে, যে সিরিজের উদ্ভব হয় তার নাম বাবার সিরিজ। ইলেকট্রন যে কোনো স্তর থেকে তৃতীয় স্তরে যদি আসে, সেই সিরিজের নাম প্যাস্টেন সিরিজ। চতুর্থ স্তরে যদি আসে, ব্রাকেট সিরিজ, ফোন সিরিজ, হাম্প্রি সিরিজ। তাহলে এক একটা সিরিজ আছে না? এই সিরিজগুলো মনে রাখার জন্য একটা উপায় আছে, সেটা হচ্ছে লাল বেনারসি পরে বৌমা পালালো হায়। লেখ সবাই, লাল সিরিজ মনে রাখার উপায় লেখ। লেখ সিরিজ সিরিজ মনে রাখার উপায় লেখ। সিরিজ মনে রাখার উপায় সবাই দেখ, লাল বেনারসি পরে বৌমা পালালো হায়। দেখ লাল বেনারসি, দেখ বেনারসি পরে বৌমা, দেখ বৌমা পালালো হায়। দেখ লাল বেনারসি পরে বৌমা পালালো হায়। এটা মনে রাখার উপায়। লাল বেনারসি পরে বৌমা পালালো হায়। এখন দেখ এই লাল মানে হচ্ছে লাইম্যান। লাল মানে কি বল?
লাইমেন, যে লাল মানে হচ্ছে লাইমেন, এই যে লাইমেন, লাইমেন, একটু সবাই খেয়াল কর, লাইমেন। আর বেনারসি মানে কি বল, বামার, বামার। এই বামারটা একটু ইংলিশেও লিখিস, BALMAR, এটা উচ্চারণটা অন্য কিছু করিস না, বামার হবে। কারণ কেন বল, কেন এটা ইংলিশে কেন লিখছি বল, কারণ বুয়েটে দেখ, এই বুয়েট পরীক্ষাতে, এই যে বুয়েটের এক্সামে দেখ, সব এই 19-20 একটা প্রশ্ন আছে, সব কিছুই বাংলাতে লিখছে, খালি এটা ইংলিশে লিখছে। এখন যারা বুয়েটে পরীক্ষা দিতে তারা মনে করে বুয়েট মানে হচ্ছে মনে হয় অনেক কিছু, যেহেতু এটা একটা এই সিরিজটা সে পড়ে নাই, মনে হয় এটা নতুন কিছু সিরিজ, এরকম মনে করে পরীক্ষা তার আনসার না করে চলে আসবে, চিন্তা করবে স্যার এটা পড়ায় নেই, তাহলে এটা উচ্চারণ কি, এল এর উচ্চারণ হবে না, দ্যাটস ইট, ওকে ফাইন। বামা সিট। এখন দেখ তৃতীয় নম্বর পড়ে মানে প্যাস্টেন, প্যাস্টেন, প্যাস্টেন সিরিজ, দেখ প্যাস্টেন সিরিজ, প্যাস্টেন। আর বোমা মানে হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট সিরিজ, বোমা ব্র্যাকেট। আর পারলো মানে হচ্ছে ফুন্ড, দেখ এই যে ফুন্ড, ফুন্ড বা ফান। আর হাই মানে হচ্ছে হামপ্রিস, হামপ্রিস সিরিজ, হামপ্রিস। হাই মানে হচ্ছে হামপ্রিস, সবাই দেখ হাই মানে হচ্ছে হামপ্রিস। জি স্যার, বামার, BALMER, উচ্চারণ হবে বামার। HALF, হালাপ না হাফ, হাফ, মনে রাখ, এল উচ্চারণ হবে না। সাইকোলজিতে পির উচ্চারণ হয় না, জানোস তো। এই BUT কি বলতো, BUT বাট, CUT, PUT পাঠ হওয়ার কথা না, কি রে হওয়ার কথা না। দেখ উচ্চারণগুলো এইভাবে পরিবর্তিত হয়। MOBIL কি হয়েছে, MOBIL মোবিল, কিন্তু MOBILE দিলে মোবাইল, উচ্চারণটা শুধু এক এল আর ই এর জন্য কি হয়ে যায় বল, পার্থক্য হয়ে যায়। SANDWITCH কি বল, স্যান্ডউইচ, নট স্যান্ডউইচ, স্যান্ডউইচ। আমরা কি বলি, ওয়েডনেসডে বলি, এটা ওয়েন্সডে। আমরা হ্যান্ডসাম বলি, হ্যান্ডসাম, ডি এর উচ্চারণ হবে না। তাহলে ওয়েন্সডেতে কোনো হ্যান্ডসাম গায়ে যদি স্যান্ডউইচ খাবার আমন্ত্রণ করেছো, ডোন্ট মিস, মনে রাখার উপায়। ওয়েন্সডেতে কোনো কি বল, হ্যান্ডসাম গাই, ছেলে বা মেয়ে যাই হোক, যদি স্যান্ডউইচ খাবার আমন্ত্রণ করে, সো কি বল, ডোন্ট মিস। উচ্চারণগুলো শিখবি, ইংলিশ উচ্চারণের কিন্তু যথেষ্ট পরিমাণ কি আছে বল, ভ্যালু আছে উচ্চারণের। এই ইংলিশে আমরা ইংরেজি পড়িতে বাংলায়, এটা খুব খারাপ জিনিস। ইংরেজি পড়া উচিত, ইংলিশে পড়া উচিত, ঠিক না? ইংলিশের প্যাটার্ন, ইংলিশের উচ্চারণ এবং ইংলিশের যে মানে একটা গ্লামার আছে, সেই গ্লামারটা বজায় রাখা উচিত, ঠিক না? আচ্ছা এবার আয়, তাহলে এখন আমাকে বল, এই হামপ্রিস এগুলো হচ্ছে এক একজনের নাম। এখন দেখ, জি স্যার বল, হামপ্রিস দৈন্যাস অথবা পরিকাজ দেখ। আচ্ছা এটা ফুন্ড অথবা ফান্ড, অথবা ফান্ড। এখন দেখ FUND, ফুন্ড না ফান্ড বল, FUND ফুন্ড হবে, উচ্চারণ হবে ফুন্ড। এমনি নাম, একজনের নাম এটা। আর যদি এমনি ফান্ড হচ্ছে টাকা পয়সা যাবে, তখন ফান্ড হবে। বুঝছ নাই, বুঝছ নাই, উচ্চারণটা ডিপেন্ড করে। প্রোফান্ড এনে নাম, নামের আগে প্রো লেখা আছে, বুঝছস, বাট ওইটা উচ্চারণ না করে ফুন্ড বা ফান্ড উচ্চারণ করা হয়, ফুন্ড উচ্চারণ করা হয়, একজনের নাম হয় আর কি, ঠিক আছে কিনা, এগুলো ডিপেন্ড করে আর কি। আচ্ছা এবার এখন ইলেকট্রন, এটা মানে কি, যে কোনো স্তর থেকে কোন স্তরে আসবে বল, প্রথম স্তরে। তাহলে N1 এর মান 1, যে N1 এর মান হচ্ছে 1, আর N2 এর মানটা হবে কত বল, 3 4, আচ্ছা 2 3 4 5 6, যে কোনোটা হতে পারে। আর এখানে এই N1 এর মান, যে N1 এর মান হবে 2, আর N2 এর মান হবে 3 4 5 6, আর N1 এর মান হবে এখানে 3, কেন বলতো, আর N2 এর মান ইচ্ছা মতো 4 5 6 7 ডট ডট ডট। এখানে N1 এর মান হবে 4, আর N2 এর মান হবে 5 6 7, এখানে N1 এর মান হবে 5, আর N2 এর মান হবে 6 7 ডট ডট ডট। তাহলে দেখ এবার N1 এর মান হবে 6, আর N2 এর মান হবে 7 8 ডট 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 ডট। তাহলে এখান থেকে একটা নিয়ম কি, একটা অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন আসছে, প্রশ্নটা বলবো, আমি বলতেছি। দেখ প্যাস্টেন সিরিজের জন্য, এই আমি একটা প্রশ্ন বললাম, দেখে আনসার দিবি। প্যাস্টেন সিরিজের জন্য ইলেকট্রন ধাপান্তরিত হয় কোন স্তর থেকে? তাহলে আমি N1 এর মান কত, 3, কেন বলতো, তাহলে প্যাস্টেন সিরিজ, কারণ এক একটা সিরিজের জন্য, সিরিজের নাম বলে N1 এর মানটা কনফার্ম, এক মানে যদি তোকে সিরিজের নাম বলে তাহলে N1 এর মান বলা লাগবে, বল লাইমেনের জন্য N1 এর মান কত,
তার মানে কি বোঝা যায়, ইলেকট্রন যে কোনো স্তর থেকে কোন স্তরে আসবে, কিন্তু কোন স্তর থেকে সেটা প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে। কিন্তু যখনই তোকে লাইম্যান বলবে তখন তোর মাথার ভিতরে কি কাজ করবে বল? তোমার মাথার মধ্যে কাজ করবে যে N1 এর মান 1, বুঝো না কথা? যদি N1 এর মান 1 হয় তাহলে লাইম্যান সিরিজ, তাহলে লাইম্যান সিরিজ মানে N1 এর মান 1। তাহলে আমি বললাম প্যাসকেল সিরিজের জন্য N1 এর মান 3, তাহলে N2 এর মান সম্ভাব্য মান কত হতে পারে? 4 3 এর উপরে, 3 এর নিচের গুলো গ্রহণযোগ্য। তাহলে এমসিকিউতে যদি অপশনে আসে ব্র্যাকেট সিরিজের জন্য বা ফোন সিরিজের জন্য নিচের কোনটি গ্রহণযোগ্য, তাহলে নিচের গুলো কি গ্রহণযোগ্য হবে? N2 এর মানটা কত হবে? অলওয়েজ কি হবে? আপার শেল, মানে উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি স্তরে আসবে, বুঝতে পারছি? তো তাহলে এবার একটু খেয়াল করো যে এই যে সিরিজগুলো আমরা লিখলাম, এই সিরিজগুলোকে আমরা এইভাবে লিখতে পারি। সবাই এই চিত্রটা আঁকো, সবাই এই চিত্রটা আঁকো, সবাই এই স্তরগুলো দাও, এই সবাই স্তরগুলো দাও, স্তরগুলো দাও, দ্রুত দাও। ও মাই রে, দেখ এই সবাই স্তরগুলো দাও। ও মা রে, কি হইল? এই স্তরগুলো দিছো, ভালো করে দাও। কি একটা কাহিনী হলো, দেখা যায়। আচ্ছা ওকে ফাইন, এবার আসো। এবার একটু সবাই খেয়াল করো, ইলেকট্রন যদি যে কোনো স্তর থেকে কোন স্তরে আসে বলো? প্রথম স্তরে আসে। ইলেকট্রন যে কোনো স্তর থেকে, দেখো এই কে এল এম এন ও পি কিউ, বলো কে এর জন্য এন এর মান কত? বলো কে এর জন্য এন এর মান কত? বলো 1। আর এল এর জন্য এন এর মান কত? এল এর জন্য এন এর মান কত? বল 2। কে এল এম এন এর মান কত? বলো 3। এন এর জন্য এন এর মান কত? বলো 4। আর কে এল এম এন ও এন এর মান কত? বলো 5। পি এর জন্য এন এর মান কত? বলো 6। কিউ এর জন্য এন এর মান কত? বলো 7। এভাবে তোমরা পাশে দিয়ে লিখো এমসিকিউ জন্য। সবাই স্তরগুলো 7টা স্তর রাখো, 7টা স্তর রাখো, সবাই 7টা স্তর এঁকে ফেলো, সবাই এঁকে ফেলো, দ্রুত এঁকে ফেলো। 7টা স্তর দ্রুত এঁকে ফেলো, দ্রুত এঁকে ফেলো। 7টা স্তর দ্রুত এঁকে ফেলো, দ্রুত। সাতটা স্তর দ্রুত এঁকে ফেলো, দ্রুত। আঁকছো? ওকে ডান। এবার দেখো, এই কথা নেই, সবাই লিখছো? আচ্ছা লিখলে এবার একটু চিন্তা করো, ইলেকট্রন যে কোনো স্তর থেকে যদি প্রথম স্তরে আসে, যে কোনো স্তর থেকে প্রথম স্তরে আসতে হবে, যে প্রথম স্তরে আসতে হবে, যে কোনো স্তর থেকে কোথায় আসতে হবে বলো? প্রথমে যে কোনো স্তর থেকে প্রথম স্তরে যদি আসে, এই সিরিজটা দেখো এখানে ভুল হয়েছে। ভুলটা কি? এই যে এর পরের স্তর হবে, এটা ভুলটা অনেকেরই হয়, এটা যাতে না হয়। দেখো যে কোনো স্তর থেকে ইলেকট্রন প্রথম স্তরে। আচ্ছা এগুলো অনেকগুলো বর্ণালী অনেকগুলো হতে পারে না, এই কারণে এটার নাম হচ্ছে সিরিজ। কি বলে বলো? সিরিজ। তাহলে এটার নাম লাইম্যান সিরিজ। কি সিরিজ বলো তো? লাইম্যান সিরিজ, লাইম্যান সিরিজ, লাইম্যান সিরিজ। আচ্ছা N1 এর মান 1 আর N2 এর মান কত বলো তো? 3 2 3 2 3 4 5 টোটাল দাও। ইলেকট্রন যে কোনো স্তর থেকে যদি দ্বিতীয় স্তরে আসে, যে সিরিজের উদ্ভব হয়, যে সিরিজের উদ্ভব হয় তাকে কি সিরিজ বলে বলো তো? তাই কি বলে বলো? বামার সিরিজ। এটা ইলেকট্রন যে কোনো স্তর থেকে দ্বিতীয় স্তরে আসে, যে দ্বিতীয় স্তরে আসে, এই দেখো দ্বিতীয় স্তরে যদি আসে, এই সিরিজের নাম কি হবে বলো তো? বামার সিরিজ। সবাই লিখো এটা বামার সিরিজ, বামার সিরিজ, বামার সিরিজ। ইলেকট্রন যে কোনো স্তর থেকে যদি দ্বিতীয় স্তরে আসে, যে সিরিজের উদ্ভব হয় তাকে কি বলা হয়? বামার সিরিজ বলে। আচ্ছা তাহলে এখানে N1 এর মান কত স্যারকে বলো তো? 2। আর N2 এর মান কত বলো? 3 4 5 6 3 4 5 6 7 ডট 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 3 4 5 6 7 ডট ডট ডট। ওকে
আর ইলেকট্রন যদি যে কোনো স্তর থেকে যদি তৃতীয় স্তরে আসে, যে কোনো স্তর থেকে যদি তৃতীয় স্তরে আসে, দেখো এই যে কোনো স্তর থেকে যদি তৃতীয় স্তরে আসে, যে সিরিজের উদ্ভব হয়, যে সিরিজের উদ্ভব হয় এটাই কি বলা হয় বলো? প্যাস্টেন সিরিজ। প্যাস্টেন সিরিজ, প্যাস্টেন সিরিজ। এখানে n1 এর মান কত বলো তো স্যারকে? 3 আর n2 এর মান 4 5 6 ডট ডট ডট, মানে আরো হতে পারে, ইনফিনিটি পর্যন্ত হতে পারে, ইনফিনিটি পর্যন্ত হতে পারে। আচ্ছা, ইলেকট্রন যদি যে কোনো স্তর থেকে যে চতুর্থ স্তরে আসে, যে সিরিজের উদ্ভব হয় তার নাম কি? প্যাস্টেন ব্র্যাকেট সিরিজ। যে কোনো চতুর্থ স্তরে আসবে, চতুর্থ স্তরে, চতুর্থ স্তরে যদি আসে ব্র্যাকেট সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ব্র্যাকেট সিরিজ। আচ্ছা বলো এখানে n1 এর মান কত হবে? 4, n1 সমান 4, আর n2 এর মান হবে 5 6 7, 5 6 5 6 7, দেখো 5 6 7 ডট ডট ডট। আর ইলেকট্রন যদি যে কোনো স্তর থেকে যদি কোন স্তরে আসে বলো তো? পঞ্চম স্তরে আসে, পঞ্চম স্তরে আসে, যে সিরিজ উদ্ভব হয় তাকে কি বলা হয় বলো? কি বলো? ফুন বা ফান্ড। এই যে ফুন সিরিজ লিখবা, অনেক বইতে ফান্ড লিখা, ফুন সিরিজ হবে। তাহলে n1 এর মান হবে 5 আর n2 এর মান হবে 6 7। আর যে কোনো স্তর থেকে যদি ইলেকট্রন কোন স্তরে আসে বলো? ষষ্ঠ স্তরে আসে, যে সিরিজের উদ্ভব হয় তার নাম হচ্ছে হামফ্রিজ সিরিজ। হামফ্রিজ। n1 এর মান হবে 6 আর n2 এর মান হবে 7 8 9 10 যা হয়। সবাই একটু লিখো। এটা আবার এরকম না এসে এরকম এও আসতে পারে, মানে সরলরেখা আকার আসতে পারে, সরলরেখা দিয়েও তোমাকে দিতে পারে, K11 দিয়ে সরলরেখা দিয়েও দিতে পারে, মানে এরকম না দিয়ে কি দিতে পারে বলো? সরলরেখা দিয়েও দিতে পারে, দ্যাট ইজ আপ টু ইউ। বুঝো না সরলরেখা দিয়ে কেমনে দেবে? মনে করো এরকম স্তরটা এরকম দিয়ে, এরকম দিয়ে দেখ এখান থেকে এখানে, বুঝো না কথা? এরকমও দিতে পারে। সো এটা পরীক্ষা এক এক রকমভাবে দিতে পারে। সো আমি গোল দিয়ে দিচ্ছি যাতে সুবিধার জন্য, যাতে বুঝতে পারো যাচ্ছি, যেহেতু পরমাণুটাও গোলাকার, কার মতো বলো? গোলাকার, সেই কারণে আমি জিনিসটা লিখলাম। আচ্ছা এবার আমাকে বলো যে এই মানে পরীক্ষা বা এই জিনিসগুলো যখন এক পরীক্ষায় আসে, এইচএসসি পরীক্ষা আসে, তখন কীভাবে আসে জানো? প্রশ্নগুলোর সাথে বর্ণালীর সাথে একটা সম্পর্ক করে প্রশ্ন আসে। যেমন দেখো একটা প্রশ্ন আমি দেখাচ্ছি, এটাকে লিখছো কিনা বলো? আচ্ছা এটাকে লিখো, এটাকে লিখো, এটাকে এঁকে ফেলো, সবাই এঁকে ফেলো, ভুল যাতে না হয়। সবাই লিখো, দ্রুত লিখো, সবাই লিখো। জি স্যার। হ্যাঁ 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 লেখা থাকবে, এবিসি দেওয়া থাকবে, পরীক্ষা আসছে তো এরকম। KL মানে এবিসি দেওয়া থাকবে। কেন? কে এ মানে প্রথম স্তর, বি মানে দ্বিতীয় স্তর, সিরিয়াল হয়ে যাবে। এই বোকা ছেলে, বুঝবি? দেখ এদিকে টাকা, দেখ আমি দেখাচ্ছি, এদিকে টাকা, এই কোয়েশনের দিকে টাকা। এটা হচ্ছে বোর্ডের কোয়েশন, দেখ এই এইচএসসি পরীক্ষার প্রশ্ন দিকে টাকা। যেমন ঢাকা বোর্ড 2023 সালে একটা প্রশ্ন আসছে, দেখ এদিকে টাকা। বল এখানে এবিসি দিলে তুই বুঝবি না, এবার বল এখানে এবিসি দিয়ে আছে। তো আমি তো এটাই বললাম, বুঝছ নাই? এই যে এবিসি দেওয়া আছে না, K11 দেওয়া আছে না, এবিসি দেওয়া আছে। এ মানে প্রথম স্তর, বিএসসি। আচ্ছা আবার এবিসি ছাড়াও দেখ কীভাবে আসে পরীক্ষা, আরও অনেকভাবে আসতে পারে, দেখাচ্ছি। এগুলো কোনো ব্যাপার না, দেখলেই বুঝবি। দেখ এবিসি, এই যে এখানে দেখেছিস কিনা কোন স্তর থেকে কোন স্তরে আসছে? বল এটা কোন সিরিজ বল? যে কোন স্তর থেকে প্রথম স্তরে আসে, ক্লাইমেট। বুঝতে পারছি? n1 এর মান 1 আর n2 এর মান হবে 3, রাইট? n1 এর মান 1 আর n2 এর মান কত বল? 3 হবে, দ্যাটস ইট। n1 এর মান n2 এর মান 1। এখন দেখ এই দেখ, এবার দেখ এই অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলোর দিকে তাকা। নিউক্লিয়াস হ্যাঁ আসছে না, তোকে তুই এবিসি দেওয়া থাকবে, নিউক্লিয়াস ধরে নির ভিতরে আছে, তুই ধারণা করবি। আরে বাবা দেখাচ্ছি তো, বিকুই আমি একটু দেখাচ্ছি, একটু অপেক্ষা কর, আমি দেখাচ্ছি। এদিকে দেখা, ইলেকট্রন কোন স্তর থেকে কোন স্তরে আসছে? তৃতীয় থেকে প্রথম স্তরে। আচ্ছা এখন বলছে দেখ ল্যামডার মান বের করতে হবে। ল্যামডার মান আসছে নাকি? তোকে বলছে ল্যামডার মানটা কোন কাজে লাগে, তোকে বলছে, রাইট? তুই প্রশ্ন দিকে তাকা। উদ্দীপকের বিকিরণটি চিকিৎসা ক্ষেত্রে না জাল টাকা শনাক্তকরণে ব্যবহৃত হয়। তার মানে ল্যামডার মান আগে বের করবি। বের করবো যদি ইউবি রশ্মি হয়, তাহলে ইউবি অঞ্চলের অ্যান্সার তোকে মুখস্থ রাখতে হচ্ছে। কার অ্যান্সার মুখস্থ রাখতে হচ্ছে?
ইউবি অঞ্চলের রেঞ্জটা। তো যদি ইউবি অঞ্চলের রেঞ্জ জানো, যার ইউবি রেঞ্জ জানলে কি মনে করবি যে এটা জাল টাকা, জাল পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহৃত হয়। আর যদি আইআর হয়, আইআর অঞ্চলের হয়, তাহলে এটা কি বল, চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে। আইআর মানে বুঝছ তো, ইনফ্রারেড বা অবলোহিত নাকি অবহেলিত, অবলোহিত, এ কি বল, অবলোহিত রশ্মি, নাম শুনছিস ছোটবেলায়? তো বড়বেলায় তোরা অনেক কিছু জানোস। ছোটবেলাতে আমরা ওই তখন মোবাইলের কন্ট্যাক্টগুলো, নোকিয়া মোবাইলগুলো এক কন্ট্যাক্ট থেকে আরেক কন্ট্যাক্টে ট্রান্সফার করার জন্য ইনফ্রারেড রশ্মি ব্যবহার করতাম, ইনফ্রারেড দিয়ে। এখন তো ব্লুটুথ আছে, শেয়ারিট আছে, খুব দ্রুত ট্রান্সফার হয়ে যায় ডাটাগুলো। এখন দ্রুত ট্রান্সফার হয়ে যায় না ডাটাগুলো? চিন্তা করছিস তো বল, ডাটাগুলো দ্রুত। আচ্ছা এবার সবাই একটু চিন্তা কর, একটু চিন্তা করবি, সেটা হচ্ছে এইভাবে আসতেছে পরীক্ষা। তাহলে রেঞ্জটা মানে ওই ল্যামডার ব্যবহারটা তোকে জানতে হবে। তাহলে একসাথে পড়ে ফেললে ভালো না? একসাথে পড়ে ফেললে ভালো কিনা, ওইটাই তোকে আমি পড়াবো। আচ্ছা এবার তোরা একটু খেয়াল কর, দেখ এদিকে তাকাও। এবার দেখ এই তোর যেটা ও আমাকে যেটা যে ব্যাপারে কোয়েশ্চেন করছে সেটা দেখ, এই তোর প্রশ্নের আনসারটা এখানে পাবে। দেখ এখন তুই নিজে আমাকে বলবি যে অ্যাকচুয়ালি এটা কোন স্তর দিয়ে আয়, বল। নিউক্লিয়াস তো নাই এখানে, আছে তো বল, এবার বল কোনটা প্রথম স্তর বল। তো দিছে তো, এটা পরীক্ষার প্রশ্ন তো, বুঝছ নাই? আচ্ছা বল এটা কোন সিরিজ, না পারলে থানার বাড়ি, কি সিরিজ বল? এই তো বুঝে গেছিস, সমাজদার কে লিয়ে ইশারায় কাফে। আমি পড়ানোর সময় আমার টার্গেট থাকবে যে আমার স্টুডেন্টরা অ্যাডমিশন বল, এইচএসসি বল, বুয়েট বল, মেডিকেল বল, যে কোনো জায়গাতে সব কথা চলে আসবে। মানে পড়ানোর সময় খুঁটিনাটি সহ পড়া চলে আসবে, যাতে করে তোকে প্রশ্ন ঘুরে দিলে তুই যাতে আটকাতে না পারস। এই কারণে আমি দেখেছি তো পড়ার কোনো ফাঁক রাখি না, পড়ানোর মধ্যে সব কথা নিয়ে আসি। কেন? কারণ তোকে তো আলটিমেটলি ভালো জায়গায় টিকতে হবে নাকি, নাকি এসএসসি পাস করলে চলবো? তোকে ভালো জায়গায় টিকতে হবে আলটিমেটলি। এবং তোমাদের একটা পরীক্ষা হবে বলছিলাম তো আগামী, না এই যে 5 তারিখ 8 তারিখ, আমি তোমাদেরকে বলে দিই, রুটিনটা বলে দেখো। যারা অনলাইন, অফলাইন দেখো, 5 তারিখ একটা পরীক্ষা হবে। এই বলতেছি না, 5 তারিখ হবে, 5 তারিখ থেকে দিচ্ছি। 5 তারিখ হবে, 5 তারিখ হবে তোর মেডিকেল স্ট্যান্ডার্ড পরীক্ষা, 5 তারিখ। তারপর মানে 100টা প্রশ্ন থাকবে মেডিকেল, আমি যা পড়াবো তাই তোকে আমি হুবহু তুলে দেবো, আমার শীত থেকে হুবহু তুলে দেবো। তোকে আলাদা করে পড়তে হবে না, শুধু শীতটা পড়লেই হবে। আমি শীত দেবো আজকে, তোদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো শীতটা। ওই শীটে মেডিকেলের জন্য যে প্রশ্নগুলো দেবো, ওই প্রশ্নগুলো থেকে হুবহু 100টা প্রশ্ন দিয়ে দেবো। কয়টা প্রশ্ন বল? 100টা প্রশ্ন। ওই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে। হ্যাঁ, তো যারা বলতে গিয়ে তারাই পাবি। তো এখন আমাকে বল, এরপর হচ্ছে ওখান থেকে তাহলে তোর একটা নেগেটিভ মার্কিং আছে। হ্যাঁ, তার মানে একটা 4টা ভুল হলে 1 নাম্বার কাটা, না দাগালে কাটা নাই, কিন্তু দাগায় ভুল করলে কাটা। এটাই তো নেগেটিভ মার্কিং। মেডিকেলে একটা মানে মেডিকেলে একটা ইয়া থাকুক, কী থাকুক বল, মেডিকেলের একটা তোর ইয়াটা বজায় থাকুক, মানে মেডিকেলের যে হিসাবটা সেটা বজায় থাকুক, একটা পর। দ্বিতীয় নম্বর হচ্ছে 5-এর পরে হচ্ছে 8 তারিখ, 5 তারিখের পরে 8 তারিখ, 8 তারিখ হবে তোর ইয়া, এই 8 তারিখ হবে, 5 তারিখ হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড, 8 তারিখ হবে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড। 50টা এমসিকিউ ম্যাথ, আর 5টা হবে ম্যাথ, 5টা ম্যাথ, 50টা এমসিকিউ, 5টা ম্যাথ, বুঝ নাই? অথবা এমসিকিউ আরও কমাই দিতেও পারি। এমসিকিউ যদি ধর 10টা এমসিকিউ দিই, তাহলে যদি 10টাতে 5 করে এমসিকিউ দিই, আর করার জন্য 10 করে দিই, তাহলে 100 নাম্বার। তার মানে সময় হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টায় ওইটার মধ্যে তোকে শেষ করতে হবে। মেডিকেলে আমি চাইবো যে এইচএসসি পরীক্ষার পরে মেডিকেল এক্সামের সময় সবচেয়ে স্টুডেন্টরা বেশি সমস্যায় ভুগে টাইম ম্যানেজমেন্ট নিয়ে। কি ম্যানেজমেন্ট নিয়ে বল? এবং হাত কাঁপে, সময় থাকে না। ওইটা পরীক্ষাটা দিলে তোর একটা ধারণা হয়ে যায় মেডিকেল পরীক্ষা কেমন হবে। তুই দেখবি যে জানা জিনিস যখন পড়বি, দেখবি যে 40 মিনিটের মধ্যে বা 30 মিনিটের মধ্যে তো দাগানো শেষ, কারণ অপশন সহ কমন, অপশন সহ কমন না। কেন মেডিকেলের পরীক্ষা বলতো, আমি আমার কেমিস্ট্রিতে আমার শীত থেকে 23টা প্রশ্ন কমন আসবে 25টার মধ্যে, ইনশাল্লাহ আসবে। তো তাহলে আর টেনশন নাই। তো এই কারণে তোকে বললাম যে তোর একটা ধারণা হবে, দাগানোর ব্যাপারটা নিয়ে একটা ধারণা হয়ে যাবে। আচ্ছা এরপর লাস্টের দিন হবে তোর 10 তারিখে পরীক্ষা হবে তোর একাডেমিক স্ট্যান্ডার্ড, একাডেমিক। এরপরে আমাদের রোজার বন্ধ থাকবে। কিসের বন্ধ? কোরবানের বন্ধ। কোরবানের বন্ধ হলে আমাদের এরপর হচ্ছে আমরা খুলবো হচ্ছে সব কিছু যদি ঠিক থাকে। আজকে কি বার? আমরা 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 আমি বলি তোদের যেহেতু বুধবারে, তাহলে 26 তারিখে খুলবো, মানে 26 তারিখে। তার মানে তোদের কোরবান হচ্ছে 17 তারিখ বা 18 তারিখ, 17 বা 18,
কোরবান কোরবান না, কোরবান 17 তারিখ হলে কোরবানের সময় সাধারণত স্টুডেন্টরা আসতে চায় না। আচ্ছা, আমি আরেকটা কাহিনী বলি। আমি যেহেতু হজে যাব, আমি এবার মেইন হজে যাচ্ছি, তো মেইন হজে গেলে আমি আসবো 23 তারিখে ইনশাল্লাহ। তো আমি যদি 23 তারিখে আসি, 24 তারিখে একদম মানে পরের দিনই, মানে এটা হয়তো এই দিন যদি সকালবেলা ফ্লাইট যদি সকালবেলা আসে, তাহলে দেখা যাবে যে একটা মানে ওভারল্যাপিং হয়ে যাবে আর কি, একটা দিন তো রেস্ট নেওয়া উচিত। তো আমি 23 তারিখে আসলে আমি 26 তারিখে তোদের ক্লাস নিতে পারবো, মানে যেহেতু মেইন হয়ে যাচ্ছে, ঠিক আছে কিনা। আর তোদের নাম ধরে দোয়া করবো, আমাকে তোদের নামটা একটা যারা ভর্তিকৃত বা যা সবার জন্য নাম ধরে তোদের উদ্দেশ্য কি আমাকে একটু লিখে দিবি, অফিসে দিবি নাম আর উদ্দেশ্য। একদম আরাফার ময়দানে তোদের নাম ধরে তোদের তো সবার জন্য দোয়া করব, যাতে আল্লাহ তোদের স্বপ্নগুলো কি করে বল পূরণ করে। কি বলস? ইনশাল্লাহ বল। কারণ স্বপ্ন আমি চাই আমার দোয়া কবুল হোক তোদের জন্য অন্ততপক্ষে, ঠিক না? এবং তোরা যদি সফল হস, তাহলে আমার সাথে অবশ্যই, আমার কাছে পড়স না পড়স, আমার সাথে অবশ্যই দেখা করবি, স্যার আপনি বলছিলেন আমি এইটা হতে পারছি। মানে তোর স্বপ্ন যেটা হয় না, এখন তোর স্বপ্ন হয়তো ডাক্তার হওয়া, ডাক্তার হবে, আর করার স্বপ্ন হচ্ছে ভালো গৃহিণী হওয়া, কারো স্বপ্ন ভালো গৃহকর্তা হওয়া। স্বপ্নটা মানে এক একজনের স্বপ্ন তো এক এক রকম, সবার স্বপ্ন এক হলে তো হবে। একটা ছেলেকে আমি জিজ্ঞেস করতেছিলাম, রিক্সা চালায় আর কি, বলে যে তোমার স্বপ্ন কি? বলে যে সিএনজি চালানো। ওর স্বপ্নটা বেরিয়ে করছে কিসে, মানে ও আর একটু বেটার। সবার স্বপ্ন কি একরকম হয়? কিন্তু স্বপ্নটা একটু বড় দেখতে হয়, আল্লাহ হয়তো চাইলে পূরণ করবে, ঠিক না? এটা মাথায় রাখিস। ওকে, তো তাহলে আমি রুটিনটা দিই, তোকে আর আলাদা করে বলবো না, ঠিক আছে? তো এই পরীক্ষা শীট থেকে যেটা পড়াবো সেটাই, এর বাইরে কোনো কিছু, মানে শীটের বাইরে কোনো কিছু দেবো না, দ্যাটস ইট। শীটটা ভালো, এখন ম্যাথগুলো আমি তোকে দিয়ে দেবো, ম্যাথের কোশ্চেনটাও দিয়ে দেবো, ম্যাথগুলো দিয়ে দেবো। মানে আমি চাচ্ছি তোকে পড়ানো, আমার টার্গেট তোকে জাজ করা না, আমার টার্গেট হচ্ছে তোর পড়াটা শিখানো। আমাদের পরীক্ষার জন্য তুই যখন পড়বি তাহলে নতুন কিছু শিখবি না? তো শিখলে এটা তোর লাভ না? তো আলটিমেটলি কমন পালে তোর তো এই মুহূর্তে শিখার বয়স, তোর তো এখন যাচাই করার বয়স, এই মুহূর্তে যাচাই করার তো সময় নাই। যাচাই করবো কখন? যখন সব সিলেবাস শেষ হয়ে যাবে, তখন তোকে বলবো যে সিলেবাস নাই, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে দেবো। কিন্তু এখন তোকে তো ওইভাবে করার সুযোগ নাই, কারণ এখন তুই নতুন, তোকে শিখাইতে হবে। শিখলে না তুই পারবি। নটরডেম কলেজের ছেলেরা কেন তোর এত ভালো করে? দেশের মধ্যে বুয়েটে 1100টা সিটের মধ্যে তারা 600টা সিট দখল করে কেন? কারণ নটরডেমের এক্সাম, ওই যে কুইজ হয় না পরীক্ষা, ওই কুইজের মধ্যে প্রশ্নগুলো এমনভাবে করে অ্যাডমিশনের একটা ফ্লেভার পেয়ে যায়, তখন ফলাফল সলভ করতে করতে তখন একটা দক্ষতা তৈরি হয়। এই কারণে তারা ভালো করে, যেটা আমাদের নাই, আমাদের চিটংয়ে নাই। যেটা দেখ, চিটংয়ের রেজাল্ট কিন্তু আগের তোমরা আস্তে আস্তে ভালো হচ্ছে। এটার কারণ কি তোরা চিন্তা করছ না? আমার টার্গেট শুরু থেকে ছিল, মানে আমার সুযোগ ছিল আমি ঢাকাতে গিয়ে অনলাইনে পড়ানো, অনেক যথেষ্ট সুযোগ ছিল ঢাকাতে গিয়ে অনলাইনে। আমাকে অনেকে বলছে, বড় বড় প্ল্যাটফর্মে যেহেতু আমি কাজ করেছি, 10 মিনিটসে কাজ করছি, শিখোতে কাজ করছি, বড় বড় যে স্মার্ট বোর্ড বাংলাদেশে প্রথম আমি আনছি, স্মার্ট বোর্ড দিয়ে ক্লাস নেওয়া শুরু করছি সেই করোনার আগে। মানে যত অনলাইনে বড় বড় প্ল্যাটফর্মগুলো আমার হাত ধরে হয়েছে, মানে আমার হাত ধরে, মানে আমি ওখানে ইয়েতে, তাহলে আমার সুযোগ ছিল যে আমি ওখানে কী করার পর কন্ট্রিবিউট করার। তাহলে আমি অফলাইনে কেন আমার চিটংয়ের ছেলেদের জন্য, ছেলে মেয়েদের জন্য চিন্তা করছি, মানে চিটংয়ে কেন আমি পড়ে রয়েছি, চিটংয়ে আমাদের ছেলে মেয়েদের জন্য চিন্তা করতেছি, যাতে আমাদের ছেলে মেয়েরা একটু আমার এই কথাগুলো দ্বারা তারা যে একটু অনুপ্রাণিত হয়ে তারা যে পড়াশোনা করে, তাহলে আমাদের লাভ না? চিটং থেকে ফার্স্ট হয়েছে, এটা আমাদের একটা সৌভাগ্য না? সৌভাগ্য কিনা বল না? এই ব্যাপারগুলো তোদের মাঝেও থাকে। আচ্ছা এবার আয়, তাহলে স্যার আনসার কি পারছোস? এই বল এবার, তো আনসার পারছোস কিনা বল। আচ্ছা এবার আমাকে বল, এই যে ল্যামডার মানটা বল, এই ল্যামডার মানটা আমরা তাহলে ল্যামডার রেঞ্জটা শিখবো। কি শিখবো? এই ল্যামডার রেঞ্জটা, এই যে ল্যামডার রেঞ্জটা সবাই লেখ যে ইউবি রশ্মি। আচ্ছা এখন আমি যে মানটা লিখবো, এই 10 থেকে 380 ন্যানোমিটার, এটা কিন্তু ইউবি রশ্মি রেঞ্জ। কার রেঞ্জ? কার রেঞ্জ আবার বল, নাকি লাইমেন সিজের রেঞ্জ? না, ইউবি রশ্মি। আচ্ছা এটা কেন লিখছি? কারণ এটাই পরীক্ষায় আসছে, দেখছিস তো? তাহলে এটা কি কাজে লাগে? জাল টাকা জ্বালানো শনাক্তকরণ। সবাই লেখ জাল টাকা জ্বালানো শনাক্তকরণ। ইউবি মানে আলট্রাভায়োলেট বা অতিবেগুনি। ইউবির বাংলা কি বল? 10 থেকে 380 অতিবেগুনি রশ্মি। আর এটা কাজে লাগা হচ্ছে জাল টাকা জাল নোট শনাক্তকরণে, জাল টাকা ও জাল নোট শনাক্তকরণে বল, জাল টাকা এবং জাল নোট শনাক্তকরণে কাজে লাগে।
আবার বল কি বল, আবার বল কি বল। আচ্ছা এবার দেখ তাহলে লাইম্যান সিরিজ হলে তাহলে কি রশ্মি হবে একটু চিন্তা কর। ইউবি। আচ্ছা এটা কি এই রেঞ্জটা কি ইউবি রেঞ্জ নাকি লাইম্যান ইয়ার রেঞ্জ, লাইম্যান সিরিজের রেঞ্জ? ইউবি রেঞ্জ। লাইম্যান সিরিজের রেঞ্জটা ল্যামডার মান তুই বের করতে পারবি, যেটা আমার বইতে দেখবি যে আমি সুনির্দিষ্ট মান দিছি বই যেটাতে, বইয়ের মানটা কিন্তু লাইম্যান সিরিজের মান। আর আমি এখন যেটা লিখতেছি সেটা কার মান বল? ইউবি। আচ্ছা কেন স্যার তোকে ইউবি রশ্মির মান লেখা যায়? কারণ পরীক্ষাতে এইভাবেই আসে রেঞ্জগুলো, এমসিকিউতে, মেডিকেল এখান থেকে প্রশ্ন আসবেই কনফার্ম। এবার দেখ দ্বিতীয় নম্বর কোশ্চেনের দিকে আয়। দ্বিতীয় নম্বর হচ্ছে দৃশ্যমান আলো। কি আলো বল? এই যে বামার সিরিজ হচ্ছে দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো। দেখ দৃশ্যমান, দৃশ্যমান এই যে দৃশ্যমান, এই যে ল্যামডার মানটা হচ্ছে দৃশ্যমান, এই যে দৃশ্যমান, দৃশ্যমান আলো। এখন বল দৃশ্যমান আলোর রেঞ্জ কত বল, স্যারকে বল। 10 থেকে কত বল? 380 থেকে কত বল? 780 ন্যানোমিটার, 780 ন্যানোমিটার, 380 থেকে 780 ন্যানোমিটার, 380 থেকে 780 ন্যানোমিটার, 380 থেকে 780 ন্যানোমিটার, সবাই 380 থেকে 780 ন্যানোমিটার। হ্যাঁ দৃশ্যমান আলো, ওকে ফাইন। এবার আয়, এবার সবাই একটু দেখ, এরপরে দেখ, এই কথা নাই, এরপরে দেখ। এখন এই দৃশ্যমান আলো কি কাজে লাগে? অ্যাকচুয়ালি এটা কোনো কাজ নাই, এটা দেখার জন্য সৌন্দর্য অবলোকনের জন্য। দেখছি আলো যদি নাই দেখিস তাহলে তো এটাকে সৌন্দর্য অবলোকন করতে পারবি? পারবি? আচ্ছা এবার দেখ প্যাসেন সিরিজ, কি সিরিজ আবার বল? প্যাসেন সিরিজ। এই প্যাসেন সিরিজের ল্যামডা, এই ল্যামডার মানটা হচ্ছে এনআইআর। এনআইআর নিয়ার আইআর মানে কি? নিয়ার, এনই এআর, নিয়ার আইআর। আইআর মানে ইনফ্রারেড, ইনফ্রারেড, এই ইনফ্রারেড, ইনফ্রারেড, ইনফ্রারেড অবলোহিত। এই কি রশ্মি বল নাকি অবহেলিত? নিকটবর্তী অবলোহিত, নিকটবর্তী, নিকটবর্তী, নিকটবর্তী অবলোহিত, নিকটবর্তী অবলোহিত। আচ্ছা এটা রেঞ্জ হচ্ছে 780 থেকে 2500 ন্যানোমিটার, 780 থেকে 2500 ন্যানোমিটার, ন্যানোমিটার 2500 ন্যানোমিটার, ন্যানোমিটার রেঞ্জ হচ্ছে 780 থেকে 2500 ন্যানোমিটার। এবার দেখ এটা কি কাজে লাগে? চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে, লিখবি চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগবে, চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে, চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে। আচ্ছা এবার ব্র্যাকেট হচ্ছে এমআইআর, এমআইআর এটা ল্যামডা না হচ্ছে এমআইআর, ল্যামডা, এই ল্যামডা যেগুলো এমআইআর। এমআইআর মানে কি বলতো? মিডল আইআর মানে মিডল, মিডল, এম আই ডাবল ডি এল ই, মিডল, মিডল আইআর। মিডলে এম আই ডাবল ডি না ডি, এটা হচ্ছে দেখার জন্য কাজে লাগে, মানে তুই যেমন দেখতেছিস না এখন, এই দেখার জন্য। আচ্ছা মিডল আয়ার, মিডল আয়ার বা মধ্যবর্তী অবলোহিত, মধ্যবর্তী, মধ্যবর্তী অবলোহিত, মধ্যবর্তী অবলোহিত, অবলোহিত। আচ্ছা এবার স্যারকে বল, এবার স্যারকে বল যে এই মধ্যবর্তী অবলোহিত, এবার আমাকে বল এটা কি কাজে লাগে? এটা হচ্ছে জৈব যৌগের, জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে, জৈব যৌগের, জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে, কার্যকরী, কার্যকরী মূলক শনাক্তকরণে কাজে লাগে, মূলক শনাক্তকরণে, শনাক্তকরণে কাজে লাগে। এ বল কি কাজে লাগে? জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে কাজে লাগে, জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে কাজে লাগে। হ্যাঁ রেঞ্জটা বলতেছি, দাঁড়াও। রেঞ্জটা হচ্ছে 2500 থেকে 25000 ন্যানোমিটার এবং মানব দেহ থেকে এই রশ্মি নির্গত হয়। এই কোথা থেকে বল? এটা রেঞ্জ হচ্ছে, রেঞ্জ হচ্ছে এই যে রেঞ্জ হচ্ছে আমি লিখেছি, এটা রেঞ্জ হচ্ছে 2500 থেকে 25000, 2500 থেকে 25000, 25000 ন্যানোমিটার, ন্যানোমিটার রেঞ্জ হচ্ছে এটা। আর এটা মানব দেহ থেকে, মানব দেহ থেকে এই রশ্মি নির্গত হয়, মানব দেহ থেকে, মানব দেহ থেকে এই রশ্মি নির্গত হয়, এই রশ্মি নির্গত হয়, এই রশ্মি নির্গত হয়, নির্গত হয়, মানব দেহ থেকে এই রশ্মি নির্গত হয়। তাহলে তোমার আর আমার মধ্যে যে ভাব, যেমন মনে করো আমরা যখন গোসল করতে যাই বা আমরা যখন ইয়েতে, বিশেষ করে যখন আমাদের শরীরে একটা গরম আছে রাইট, জানো তো? আচ্ছা ওইটা বাদ দাও না, আমাদের এখানে মনে করো যখন একদম ভরপুর থাকে 3টে এসিতে কাজ হয় না, কাহিনী কি? প্রত্যেকটার নিজস্ব একটা ইয়ে আছে না, গরমে আছে না, ওই টেম্পারেচারের কারণে পুরো রুমের টেম্পারেচারটা অনেক বেড়ে যায়। তো ফলে দেখা যায় ওই অল্প ইয়াতেও কাজ হয় না, তখন মনে হয় যে আরও বেশি মনে হয় দরকার, টেম্পারেচারটা আরও লো করা দরকার, এরকম মনে হয়। তো তাহলে আমাদের যে রশ্মিটা মানব দেহ থেকে যেটা নির্গত হয় এটাকে কি বলে বল? কি বলে বল? মধ্যবর্তী এমআইআর, মধ্যবর্তী অবলোহিত। এই কি বলে আবার বল? মধ্যবর্তী নাকি অবহেলিত? অবলোহিত। আইআর মানে কি? ইনফ্রারেড, ইনফ্রারেড, ফাইন। আচ্ছা এবার সবাই খেয়াল ফুন সিরিজ বা ফান্ড, এবার এই বাকি দুইটার জন্য যে সিরিজ, বাকি দুইটার জন্য যে সিরিজটা,
এই যে বাকি দুইটার জন্য, দোনোটার জন্য হচ্ছে এফআইআর। এফআইআর এফআইআর মানে কি বলতো? ফার আইআর, দোনোটার জন্য। তাই ল্যামডার মানটা হচ্ছে 25,000 থেকে 10 লক্ষ। দেখ 25,000 থেকে 10 লক্ষ, এ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, শূন্য একটা বাড়তি, এত ন্যানোমিটার। ন্যানোমিটার এটা কি কাজে লাগে? এটা চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে। চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে, কাজে লাগে, কাজে লাগে। 25,000 থেকে 10 লক্ষ ন্যানোমিটার, 10 লক্ষ ন্যানোমিটার। হ্যাঁ জি স্যার বল। এই এর নিচেরটা ব্র্যাকেটটা আছে, দেখাচ্ছি, দাঁড়া ওয়েট, দাঁড়া ওয়েট। হ্যাঁ হ্যাঁ, এফআইআর হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে, চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে। এফআইআরটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে, চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে। এফআইআরটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে। এফআইআরটা কি কাজে লাগে বলো? চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে। কি কাজে? ফার ইনফ্রারেড। ফার মানে দূরবর্তী, ফার আইআর মধ্যবর্তী, অবলোহিত। মধ্যবর্তী কি বলো? অবলোহিত, অবহেলিত না, অবলোহিত। হ্যাঁ হয়েছে? আচ্ছা এবার আসো, এবার সবাই একটু খেয়াল করো। এই যে আমি কথাগুলো লিখলাম, এখন দেখো তুমি অ্যাডমিশন টেস্টে যদি প্রশ্নগুলো তুমি দেখো একদম পানির মতো, তুমি কিন্তু আল্লাহ স্যার আমি পারি স্যার, স্যার স্যার এটা কি আলো স্যার, বি বি শক্তি থেকে তৃতীয় রেখা। তৃতীয় রেখা মানে যে এটা প্রথম রেখা, তৃতীয় রেখা, তৃতীয় রেখা। বল এন্ডোর মান কত? বল এন্ডোর মান কত? বল 5। আর এন ওয়ান মান 2। ল্যামডার মান বের করবি। আচ্ছা এবার বল ল্যামডার মানের বর্ণ কিরূপ হতে পারে? দৃশ্যমান আলো না? কেন? আমরা কি বামা সিরিজের জন্য কি পেয়েছি বল? বেনিয়া সহ বলা, বেনিয়া সহ বলে। এটা আগামী ক্লাসে মুখস্থ করাবে রঙগুলো, মুখস্থ করানোর দায়িত্ব আমার, কারণ মেডিকেলে এগুলো আসবে। একদম এখন ছন্দ দিয়ে তোকে এমনভাবে লিখে দিছি মানে তুই জীবনেও ভুলবি না। মেডিকেলের জন্য পড়াই দেবো ইনশাল্লাহ, মেডিকেলে একদম মানে খাওয়াই দেবো ইনশাল্লাহ, টেনশন করতে হবে না। কি করতে হবে না বল? নো টেনশন ডু বুদ্ধি। কি নো টেনশন ডু বুদ্ধি, ঠিক আছে কিনা? মানে অ্যাকচুয়ালি কি জানিস, পড়াগুলো আনন্দ নিয়ে যদি পড়া যায় তাহলে মনে থাকে ভালো। কি থাকে ভালো? এই আনন্দ নিয়ে পড়লে কি থাকে ভালো। আর যদি আনন্দ নিয়ে না পড়িস তোর কাছে মনে হচ্ছে এটা একটা বোঝা। তাই কি মনে হয় বল? এটা বোঝা, এবং পড়তে ইচ্ছে করবে না, একদমই করবে না। আচ্ছা এবার আয় পড়ার সারমর্ম। বল হাইড্রোজেন বর্ণালী একটা কি বর্ণালী? আচ্ছা বল হাইড্রোজেনের ইলেকট্রন কখন নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যায়? নিচ থেকে উপরে যায় শক্তি শোষণ করলে। আর কখন বর্ণালী দেখা যায়? শক্তি সরিয়ে নিলে উচ্চ থেকে নিম্ন স্তরে। তাহলে হাইড্রোজেন বর্ণালী এটা কি বর্ণালী? যে সিরিজগুলো আছে সিরিজগুলোর নাম কি? লাইমেন, বামার, হ্যাঁ তারপর, হ্যাঁ তারপর বল হামফ্রিজ, তারপর আর নাই। লাইমেন, বামার, প্রেস্টেন, ব্র্যাকেট, ফুন, হামফ্রিজ, 6টা। লাল বেনারসি করে বৌমা তাওয়ালো ভাই। আরে ফাইন মানলাম। লাইমেন বললে এন ওয়ান মান কত মনে করবা? 1। কি কাজে লাগে? জাল টাকা, জাল শনাক্তকরণ। বামার বললে কি রশ্মি মনে করবা? বাট দৃশ্যমান আলোর মধ্যেও রেঞ্জ আছে আবার, মানে বেনিয়া সহকলা এক একটা আলো। আমি একটু মুখে মুখে বলছি, আমরা কালকে মুখস্থ করাবো। দেখো 380 থেকে 400, 380 থেকে 424 প্রথমটা। তাহলে এটা কি বেনিয়া মানে কি বেগুনি। তারপরে এরপর 424 থেকে 450, 450 থেকে 400, 500, 500 থেকে 575, 575 থেকে 590, 590 থেকে 647, 647 থেকে 780। এভাবে 7টা রং মনে রাখতে হবে, বেনিয়া সহকলা। এভাবে মুখস্থ করে দেবো আগামী ক্লাস, আজকে করাচ্ছি না, প্রেশার হয়ে যাবে। আচ্ছা এবার আসো, যে কোনো স্তর থেকে ইলেকট্রন যদি তৃতীয় স্তরে আসে, যে সিরিজের উদ্ভব হয় তার নাম কি সিরিজ? প্যাশন। তার নাম কি সিরিজ? প্যাশন। যে কোনো স্তর থেকে ইলেকট্রন যদি তৃতীয় স্তরে আসে, যে সিরিজের উদ্ভব হয় তার নাম প্যাশন। প্যাশন সিরিজে যে ল্যামডার যে মানটা পাওয়া যায় ওই মানটা কি? আইআর। আইআর এনআইআর বলে, বাট আইআরই ধরো। আইআরটাকে 3 ভাগে ভাগ করা যায়, একটা এনআইআর, একটা এমআইআর আর একটা এফআইআর। তাহলে এটার রেঞ্জ হচ্ছে 780 থেকে 2500। এরপর হচ্ছে 2500 থেকে 25,000, আর 25,000 থেকে 10 লক্ষ।
এগুলো সিরিয়াল বাই মনে রাখবা। সবচেয়ে ক্ষুদ্রতম রশ্মির নাম কি জানো? মহাজাগতিক রশ্মি। কি রশ্মি? কসমিক রে বলে। এ কি বলে বলো? কি বলে বলো? কসমিক রে বলে। এ কি বলে আবার বলো? কসমিক রে। কসমিক রে মানে কি বলো তো? মহাজাগতিক রশ্মি। কি রশ্মি বলো? মহাজাগতিক রশ্মি। কসমিক রে বলে। কি বলে আবার বলো? কসমিক রে। এ বাংলা কি? মহাজাগতিক রশ্মি। কি রশ্মি আবার বলো? একদম কথাগুলো ছোট ছোট থেকে শুরু করবা। আচ্ছা, কসমিক রে একদম মহাজাগতিক রশ্মি সবচেয়ে ছোট। এরপর হচ্ছে আমাদের এক্স রশ্মি আছে, কিন্তু আমরা এখন যেটা জানতেছি এগুলো হাইড্রোজেন বর্ণালীর জন্য যে যে বর্ণগুলো লাগে সেগুলো আমরা মুখস্থ করতেছি। তাহলে এক ডিলে সব পাখি মারা হয়ে যাচ্ছে না আমাদের। পরীক্ষা তো এইভাবে আসে, এবং মেডিকেল এখান থেকে একটা প্রশ্ন আসবেই। তোকে আমি দেখাই মেডিকেলে যে প্রশ্নগুলো আসে, আমি একটু দেখাচ্ছি তারা। তোদের কিন্তু মেডিকেলের প্রশ্নগুলো সহ আমি দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওখান থেকে তোদের প্রিপারেশনটা নিয়ে ফেলবি। দেখ এই মেডিকেলের কোয়েশ্চেন, দেখ মেডিকেলের কোয়েশ্চেন, দেখ মেডিকেলের কোয়েশ্চেন, এদিকে দেখাও। দেখ একটু সবাই খেয়াল কর। এই যে কিছুক্ষণ আগে তো দেখ এই মাত্র আছে, এটা ডেন্টালে কত সালে বল? এই মাত্র দেখ, এই যে বল বল এফআইআর কি আর বল বল কি কাজে ব্যবহৃত বল, না পারলে ফিট টু কি জৈব যৌগ হচ্ছে এমআইআর। তোর মাথা বেদনা উপশম, বেদনা চিকিৎসা ক্ষেত্রে না। কি দেখছে এখানে? কোথায় সিটি স্ক্যান? এটা খ না আনসার। খ কি বল? এই যে ব্যথা বেদনা উপশম করে, তুই সিটি স্ক্যান হঠাৎ ফেরত দে। সিটি স্ক্যান কি? সিটি স্ক্যান তো যন্ত্রের নাম। আনসার দেয়া থাকুক, তুই বুঝছিস কিনা সেটা আমার দরকার। আনসার দেওয়া থাকুক, আমার তো টেনশন নাই। আমার দরকার যে তোমাকে শিখানো। তুমি না বুঝে মুখস্থ করে এভাবে লাভ নাই, না বুঝে মুখস্থ করে লাভ আছে? আমার দরকার তোমার মাথায় ঢুকিয়ে দিয়ে বুঝানো, জিনিসটা বুঝিয়ে ঢুকিয়ে দেওয়া। আমার দায়িত্ব তোমাকে এমন না যে তোমার এই যে জানা, তোমাকে আমার তো বুঝিয়ে তুমি বুঝছো কিনা সেটা মনে রাখবা। আনসার তুমি মুখস্থ করলে সেটা সাময়িক, কিন্তু যদি বুঝে মুখস্থ করো সেটা লং টাইম। সেটা কি বলো? এটা জীবনও দেখবে আর ভুল হবে না, দেখিও ভুল হবে। প্রথমটা কি কাজে লাগে বল? এনআইআর কি কাজে লাগে চিকিৎসা ক্ষেত্রে? এনআইআর। দ্বিতীয়টা হচ্ছে মানব দেহ, এরপর জৈব যৌগের কার্যকরী। দেখে হচ্ছে কিনা জৈব যৌগের কার্যকরীমূলক আছে না? এটা কি এর বলে? এমআইআর। আর লাস্টেটা কি বল? তাও বেদনা উপশমে। তাও কি বল? বেদনা মানে চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে। মুখস্থ রাখবি, বুঝলি? কেমনে চিকিৎসা ক্ষেত্রে কই? সিটি স্ক্যানিং হচ্ছে যে একটা যন্ত্রের একটা কৌশল। স্ক্যান হচ্ছে, সিটি স্ক্যান কি রোগ ভালো হয়? সিটি স্ক্যানে রোগ ধরা হয়। এই চিকিৎসা ক্ষেত্রে মানে বুঝছ না, এদিকে দেখা। চিকিৎসা ক্ষেত্রে মানে ওই রশ্মিটা দিলে তো রোগ ভালো হবে। ও আচ্ছা, এত করে আল্লাহ রে। চিকিৎসা ক্ষেত্রে মানে কি বল? ওই রশ্মিটা তোর, যেমন এই যে আয়ার, বিশেষ করে মায়েদের দাদিদের দেখবি কোমরে ব্যথা, মাথায় ব্যথা, ওই কতগুলা সেরাজম নামে কতগুলো যন্ত্র আছে, 1 লাখ 1.5 লাখ টাকা দাম। ওখান থেকে রশ্মিগুলো বসায় দেয়। কেমোথেরাপি আছে, সরি কেমোথেরাপি না, এমনি থেরাপি আছে না, ওই থেরাপিগুলোর মধ্যে তোকে দিকে বসা দিয়ে কি দেওয়া হয় বল? গতকাল আমি করছি এমআরআই করছি। গতকাল আমি এমআরআই করছি, গতকাল পুরো শরীরে এমআরআই করছি আমি গতকাল। এমআরআই করার কারণ কি, আমার না এই যে তোদের সাথে কথা বলতে বলতে লিখতে লিখতে আমার এই ঘাড়ের এই জায়গাতে স্নায়ুটা হাড়ের মধ্যে ঢুকে গেছে। তাহলে স্নায়ুটা চেপে গেছে না, এইখানে চাপি যাওয়ার কারণে একদম পুরা বাম পাশটা আমার ব্যথা করে, অবশ্য এখনো ব্যথা করে, মানে দাঁড়াইতে পারি না, ব্যথা করে। তো আমি গতকাল রাতে একদম ঘুমাতে পারিনি, অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো এরপরে বাধ্য হয়ে তোর এমআরআই করালাম। এমআরআই করানোর পর তাও আমার একটা স্টুডেন্টের পরামর্শে, আমার স্টুডেন্ট ডাক্তার। তো একদিন আমি ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার সাথে দেখা করলো। তাহলে ও সাউদার্ন মেডিকেলে করতেছে। তো ও বলে যে আমার রিপোর্টগুলো দেখলো, দেখে গেছে আপনাকে এরকম আপনার এই সমস্যাটা হয়েছে। ও রিপোর্ট দেখে বলছে, অথবা এটা ডাক্তার আমাকে বলে নাই। এখানে স্টুডেন্টরা ডাক্তার হলে সুবিধা, সব কথা খুলে বলে। কারণ বুঝো তো, স্টুডেন্ট যদি আমাকে খুলে না বলে, আমি তো বলতে কি পড়াশোনা করছে সাপোজ, মানে স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট তো আলহামদুলিল্লাহ ডাক্তার। গতকাল একটা এমআরসিপি পাস করে তাকে ইয়াতে নিয়ে খাওয়াইলাম। কোথায়? এই জিজির মোড়ে পেনিনসুলাতে। এমআরসি মানে এই এমবিবিএস এর পরে একটা বড় ডিগ্রি লন্ডনের, এমআরসিপি বলে আর কি, ওই ডিগ্রিটা অর্জন করছে সে তারপরে মানে খাওয়াইলাম। এরপরে করোনার সময় সে আমার খুব মানে আমি খুব, আমার একবার নিঃশ্বাসের সময় গ্রাণ বন্ধ হয়ে গেছে। আমি তো পুরো ভয় পেয়ে গেছি। ওরে কল দিয়েছি, ও আমাকে
ঝরঝর করে সমস্ত সিমটমগুলো বলতেছে, সব মিলে যাচ্ছে আমার সাথে। আমি তো টেনশনের পরে 2-3 দিন ঘুমাইতে পারিনি। মানুষের যখন জেনে যায় কোনো কিছু, তখন কিন্তু মানুষের ফোবিয়াটা বেড়ে যায়, জানিস, ভয়টা বেড়ে যায়, সত্যি না? আর এটা যখন বেড়ে যায় তখন রোগটা আরও বাড়ে। মানুষের অর্ধেক রোগ কমে যায় টেনশন মুক্ত থাকলে, যেটা আমি একটু খুঁতখুঁতানি স্বভাবের। মানে কেন হইলো, কি জন্য হইলো, কি হইতে পারতো, এই স্বভাবটা আসলে মানে বুঝোস তো, পড়াশোনা করতে মানে এগুলো জানার একটা আগ্রহ, তখন এটা অতিরিক্ত জানা আবার ভালো সমস্যা হয়, একটা সমস্যা করে। যাই হোক, আল্লাহ রহমকারী, একটু দোয়া করবে আমার জন্য, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। এটা বন্ধ করে দাও। থ্যাংক ইউ।